অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিবের প্রশ্ন, তার কড়া সমালোচনায় ছাত্র নেতৃত্ব। ফেসবুকে তোপ দেগেছেন ছাত্র নেতৃত্বের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১/১১-র মতো আরেকটি সরকার চান কিনা সে প্রশ্ন তুলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সকল বিষয়ে কথা বলতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান। তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো। কামরুল হাসান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে গত বুধবার বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলে একটি মন্তব্য তিনি করেছেন। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন, প্রধান সমন্বয়কের ভূমিকা যারা রয়েছেন, তারা একটি স্ট্যাটাস দিচ্ছেন, সমালোচনার ঝড় পড়ছে। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিতে চেয়েছেন, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনারা বা আমরা সকলেই জানি যে বিএনপি বা বিরোধী দলের যারা ছিলেন বিগত দিনে যে আওয়ামী লীগ সরকার, সেই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় না বিধায় তারা কেয়ারটেকার বা এই আদলে কোনো নির্বাচনে মানে সরকারের অধীনে নির্বাচন তারা চাচ্ছিলেন এবং এই দাবিতে তারা আন্দোলন করতেছিলেন। সেটা 2014, 2018 এবং 2024 সালেও। তো এখন যেটা হচ্ছে, আমরা যেটুকু জানতে পারছি যে আপনার ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে, আবার ছাত্রদের একটা প্রতিনিধি দলও কিন্তু সরকারের সঙ্গে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের। তো এই সরকারেও থাকবেন, আবার আপনি রাজনৈতিক দল গঠন করে আবার নির্বাচনেও যাবেন, তাহলে এই দুইটা আসলে কন্ট্রাডিক্টরি হয়। তো সেখানে সেই জায়গাটা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে যদি তারা রাজনৈতিক দল গঠনই করেন, সেক্ষেত্রে তারা সরকারি না থেকে এটা নির্বাচনটা ওই দিকটাই সে ইঙ্গিত করছেন আর কি, যে আপনি সরকারি থেকে যদি নির্বাচন হয় তাহলে শেখ হাসিনার অধীনেও তো নির্বাচনটা ফেয়ার হওয়ার কথা, বা সেইটা নিয়ে আপনার এই নিয়ে বিতর্ক হওয়ার কথা না। মির্জা মহাসচিব এটাই মূলত ইঙ্গিত করছেন। এর আগে কিন্তু আপনি খেয়াল করছেন কিনা জানি না, এর এক সপ্তাহ আগে একটা টেলিভিশন আলোচনায় কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবও কিন্তু একই দাবিটা জানাইছেন যে তারা যদি সরকার মানে রাজনৈতিক দলই গঠন করেন তাহলে সরকার থেকে তাদেরকে সসম্মানে পদত্যাগ করা উচিত। মূলত হচ্ছে একটা নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের দাবিটা ছিল এতদিনের এই দীর্ঘ 15 বছর বা 16 বছরের আন্দোলনের মূল যে এজেন্ডা ছিল কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে আন্দোলন। তো যদি তারা সরকারও থাকে এবং আবার রাজনৈতিক দলও গঠন করেন, আবার নির্বাচনেও অংশগ্রহণ করেন, তিনটা একই প্যাটার্নে হয়ে যাচ্ছে। সেই আওয়ামী লীগের যে অধীনে যে নির্বাচন, সেই প্যাটার্নই কিন্তু হচ্ছে। ওই জায়গাটা থেকে বিএনপি এবং জামাতের কিন্তু বক্তব্য একই রকমের। আমরা দেখলাম সেই বক্তব্য বিবিসিকে সেই সাক্ষাৎকার দেওয়ার পরপরই যারা আছে, বিশেষ করে সরকারের উপদেষ্টা নাহিদ বা অন্যান্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, তারা ফেসবুকে বেশ এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন বা সমালোচনা করছেন, যেটাই আমরা ধরি এটা ওই ইস্যুতে তৈরি হয়েছে। নাহিদ বলছেন যে আরেকটি ১/১১ চান কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটি একটি প্রশ্ন করেছেন। আপনার কাছে কি মনে হয় এই বার্তাটা তার কি বোঝাতে তিনি এই বার্তাটা দিয়েছেন? আসলে আমার এই মহাসচিবের এই বক্তব্যের সঙ্গে 111-এর কানেক্টে কোথায় আমি নিজেও বুঝতে পারতেছি না। কারণ মহাসচিব বলছে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য একটা, যদি এই সরকার যদি কোনো কারণে না পারে বা যদি তারা যদি সরকারি থেকে যদি নির্বাচনের আয়োজন করে, তাহলে সেখানে তো নিরপেক্ষতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হতে পারে বা হবে, যেটাই আমরা মনে করি না কেন। ওই জায়গাটা থেকে মহাসচিব আগে থেকে আগাম তার একটা সতর্কবার্তা বা একটা রাজনৈতিক বক্তব্য সে ওখানে দিচ্ছেন। সেটার সঙ্গে আবার আপনার 111 প্রেক্ষাপটটা কেন এখানে জোরানো হলো আমি আসলে নিজেও ধরতে পারতেছি না। আর যদি 111-এর কথা বলেন, 111-এর কিন্তু বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের মধ্যে সব থেকে মানে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে কিন্তু বিএনপি। তো বিএনপি কেন 111 আবার চাইবে, এটা নাহিদ কেন প্রশ্ন করলো, আমি আসলে আমার বোধগম্য না। আরেকটি বিষয় জানতে চাই, শুরু থেকেই এই অন্তর্বর্তী সরকার এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই কিন্তু ছাত্রদের সঙ্গে বিএনপির একটি কনফ্লিক্ট তৈরি হচ্ছে। প্রায় সময় দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে বিএনপি। এটি কি দিন দিন বাড়ছে বলে মনে করেন কিনা? ভবিষ্যতে কি এটি কোন পর্যায়ে যেতে পারে? হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে তাদের সঙ্গে দ্বিমত, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা ক্লাসের মতোই আসতেছে। তবে এতদিন যেটা ছিল সেটা সহনী পর্যায়ে, রাজনৈতিক সহনী পর্যায়ে। কিন্তু গতকালকে যেভাবে একটা বৃহৎ রাজনৈতিক দলের একজন বড় নেতা বা সিনিয়র নেতা
এবং জ্যেষ্ঠ নাগরিক হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে এটা আসলে কাঙ্ক্ষিত না। আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপি নেতাকর্মীরা খুব বেশি একটা ভালো স্বাভাবিকভাবে নিবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আর এই রেসটা আমার মনে হয় অনেক দূর যেতে পারে। এর আগেও হয়েছে, আপনার যদি দেখেন আপনি রাষ্ট্রপতি অপসারণ বিষয়, সংবিধান পরিবর্তন বিষয়, তারপরে ঘোষণাপত্র, জুলাই আগস্টের ঘোষণাপত্র তৈরির বিষয় নিয়ে বিএনপির সঙ্গে অনেক বিষয় তাদের সঙ্গে দ্বিমত হয়েছে বা এটা নিয়ে হয়েছে, কিন্তু সেটা আড়ালে হয়েছে, সেটা ভদ্রচিত যেটা মনে হয়েছে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা রাজনৈতিক ভাষা হতে পারে না বা ভদ্রচিত যে কৌশল, সেটা আমার কাছে মনে হয়নি। আপনি যেমন আমরা গতকালকে মির্জা মহাসচিবের কাছে, বিএনপি মহাসচিবের কাছে আমরা এটার রিয়াকশন জানতে চাইলাম। তো মহাসচিব স্যার একেবারে ক্লিয়ারলি বলেছেন সে তোমার বাচ্চা বয়সী, তার পাল্টা আমি কীভাবে জবাব দেবো। রাজনৈতিক কৌশলটা এভাবেই হওয়া উচিত। তো নাহিদ বা অন্যান্য যারা উপদেষ্টা যারা এই কথাগুলো বলছেন বা অ্যাটাক করছেন পার্সোনালি বা এই বিষয়ে, আমার কাছে মনে হয় এটা রাজনীতিতে এটা অনেক বড় ক্ষত সৃষ্টি হবে যদি এটা দ্রুত মেরামত না করা হয়। সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন ছাত্রদেরকে মাইনাস করার একটি পায়তারা চলছে, এইটা আপনি কিভাবে দেখছেন? আসলে মাইনাসের এখানে প্রসঙ্গটা কেন আসতেছে সেটাও আমি জানি না। বিএনপি 5ই আগস্টের পরে এই সরকার কিন্তু বিএনপি পুরোপুরি সমর্থন এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। কোনো বিষয়ে তারা ইন্টারফেয়ার করার চেষ্টা করতেছে, সরকার ফ্রিলি কাজ করতে পারতেছে আমাদের যেটুকু জানা মতে, এবং তারা প্রকাশ্যে পূর্ণ সমর্থন দিচ্ছে। এই সরকারই একটা পার্ট হচ্ছে কিন্তু স্টুডেন্টরা, ছাত্ররা। তো সেখানে তাদেরকে নিয়ে কখনো সমালোচনা বা তাদেরকে নিয়ে নেতিবাচক কখনো বক্তব্য আমরা দেখিনি বিএনপির সিনিয়র নেতাদের মুখ থেকে, বা আমরা এইভাবে দেখিনি। আর এখানে মাইনাসটা কেন সে বলছে, আসলে এটা নাহিদি মনে ভালো বলতে পারবে আমার কাছে। আরেকটি বিষয় হচ্ছে যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে বিএনপি, মানে তিনি কোট করেই বলছেন যে তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিএনপি থেকে কি বলা হচ্ছে? আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওভারঅল এই ছাত্র নেতাদের যে বক্তব্যগুলো দেখে মনে হচ্ছে তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে। এটি কিন্তু গতকালকের এই ইস্যুতে এই একই ইস্যুতে মানে নেতারা যেভাবে পাল্টাপাল্টি যেভাবে বক্তব্য দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে কোনো কারণে তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে। অস্থিরতা কাজ করার কারণে তারা মানে অনেকটা রাজনৈতিক হিতাহিত জ্ঞান যেটা আমরা বলি সেটা হয়তো একটু লোপ পাচ্ছে বা কোনো কারণে হয়তো কাজ করতেছে না। তা নাহলে এইভাবে অ্যাটাক করার আমার কাছে মনে হচ্ছে তারা অস্থিরতার ভিতরে আছে। আর ভারতের ইশারায় বা ভারতকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে নিয়ে আসা, এটা বিএনপিকে সব থেকে ক্ষতিগ্রস্ত করছে আওয়ামী লীগ। এত বছর ধরে নির্যাতনের যে চিত্রগুলো, হত্যা, গুম, খুন, কারাগার, মামলা, এগুলো সব ম্যাক্সিমামটা হচ্ছে এখনো জেলে আছে, এখনো সাফারার হচ্ছে। আপনি দেখেন আপনি মামলাগুলো কিন্তু এখনো উইথড্র হয়নি। গায়েবী মামলা বলি, এই যে 5 লাখ 10 লাখ বা 50 লাখ নেতার কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো, সেই মামলাগুলো কিন্তু এখনো উইথড্র হয়নি। যদি কোনো কারণে মানে এইটার চেঞ্জ হয়, যদি রিভেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিএনপি নেতাকর্মীরা কিন্তু ওই সাফারারটা কিন্তু থাইকে যাবে। এই মামলাগুলো উইথড্র যেহেতু হয়নি, তারা কিন্তু আবার সেই মামলা ঘানির কিন্তু টানবে, এবং তারা কিন্তু ওই সেই বাসা বাড়ি ঘর বাড়ি ছাড়া কিন্তু আবার তারাই হবে। সাফারার কিন্তু বিএনপি নেতাকর্মীরাই। তো এখনো তারা যদি যেভাবে বলতেছে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার চেষ্টা করতেছে, আমার তো মনে হচ্ছে এই ফ্র্যাকশনটা তৈরি করে এবং এই ক্লাসটা তৈরি করে আমার মনে হচ্ছে তো তাদেরকে আরো ওভারকাম করা, মানে ওয়েলকাম জানানো হচ্ছে বিগত দিনে ফ্যাসিবাদ সরকারকে, যারা ফ্যাসিবাদ ছিল, যারা ফ্যাসিবাদ তৈরি করছে। আমাদের মানে এই গণ অভ্যুত্থানের যে শক্তির মধ্যে বিভক্তিটা সৃষ্টি করে, আমার তো মনে হয় ওই সেই ফাটল দিয়ে ওই যারা বাকশালী ছিল বা যারা ফ্যাসিবাদ ছিল বা স্বৈরাচার ছিল, তারা এখান দিয়ে ঢুকতে পারবে। এবং এখানে আমার কাছে মনে হচ্ছে যেন পিছনে হয়তো কেউ না কেউ কলকাঠি নাড়াচ্ছে, যেন এই শক্তির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা যায়। তাহলে মূল যে এই যারা পিছনে কলকাঠি নাড়তেছে, তারাই হয়তো তাদের কোনো অ্যাম্বিশন আছে দেশকে অস্থিতিশীল করা, বা আমাদের ভিতরে বিভক্তি দেশ ও জাতির মধ্যে যে একটা ঐক্য তৈরি হয়েছে, আপনি খেয়াল করেন এটা বাংলাদেশে কিন্তু খুব বিরল। কিন্তু মানে সকল দল মত সব এক প্ল্যাটফর্মে আসা, এই জায়গাটা এই মানে ছোটখাটো ইস্যুতে যেভাবে বিভক্তি আসতেছে, এটা আমাদের ভবিষ্যৎ রাজনীতি বলেন, দেশ গঠনে কার্যক্রম বলেন, সব জায়গায় আসলে বাধাগ্রস্ত হবে, এবং এটা আমাদের দেশের জন্য, আমাদের উন্নয়নের জন্য সব জায়গায় এটা হুমকি সৃষ্টি হবে। এবং এই বিভেদের ইস্যুটা অনেক দূর যাবে যদি আমরা এখনই এটা আমরা একটা মীমাংসিত পর্যায়ে নিয়ে না যাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্মুখ সারিতে আছেন, যারা সমন্বয়ক আছেন, তারা নিজ এলাকায়ও কিন্তু বেশ সরব আছেন। তারা বিভিন্ন সমাবেশ করছেন, কম্বল বিতরণ করছেন। রাজনৈতিক একটি প্রস্তুতি চলছে, নির্বাচনের প্রস্তুতি চলছে। বিএনপি কি এটি শঙ্কা হিসাবে দেখছে কিনা, কোনো আশঙ্কা আছে কিনা যে তাদের সঙ্গে কোনো কনফ্লিক্ট হবে কিনা? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে সেটা এরকম কোনো কিছু মনে হচ্ছে না। আমার কাছে যেরকম মনে হচ্ছে, আমি আজকেও সারাদিন বেশ কয়েকজন নেতার সঙ্গে, বিএনপি নেতাদের সঙ্গে কথা বললাম। আসলে বিএনপি নেতারা রাজনৈতিক দল গঠন করার পরে মানে এখনকার যে তাদের যে বক্তব্য, মানে ছাত্র নেতাদের বা বৈষম্য বিরোধী ছাত্র নেতা বা যারা আছে, তাদেরকে এই তাদের কথাবার্তা বা এই সমাবেশ বা তাদের এই কম্বল বিতরণ বা সামাজিক কার্যক্রম, এটাকে তারা ওইরকম রাজনৈতিকভাবে পাত্তা দিচ্ছে না। যেন সে আমার কম্পিটিটর, আমি তাকে এটা করতে হবে। এখন পর্যন্ত তারা তো সেটা করে না। যদি কম্পিটিটর মনে করতো বা শঙ্কিত মনে করতো, তাহলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতো। আমার জানার মতো এরকম কোনো বাধার সৃষ্টি আমার নজির এরকম আমার জানার মতো এরকমের নাই। তো কম্পিটিটর থাকলে না আমি আপনাকে বাধা দেবো যাতে আপনি না আসতে পারেন, আপনাকে সব জায়গাটায় আমি মানে একটা লেয়ারে আপনাকে আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করবো, সেই জায়গাটা যেহেতু নেই, আমার শঙ্কা আমার কাছে মনে হয় না। বিএনপি নেতারাও এখন পর্যন্ত ওইটা পাত্তা দিচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আরেকটি বিষয়, নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে মুজিববাদও চান না, জিয়াবাদও চান না। জিয়াবাদ শব্দটি উনি কোথায় পেলেন, কি বুঝাতে চাচ্ছেন? এটা তার আবিষ্কার। আসলে জিয়াবাদটা আমরা আপনি বেশ কিছুদিন ধরে এই বিটে সাংবাদিকতা করেন, আপনি কখনো কি নেতাকর্মীর মুখে না আমরা কখনোই জিয়াবাদ, এটা বললাম সে আবিষ্কারের জন্য তাকে অবশ্য পুরস্কার দেওয়া উচিত আমার মনে হয়। কারণ বিএনপি নেতাকর্মীরা কখনোই জিয়াবাদ বলছে বা জিয়াবাদের কোনো তত্ত্ব প্রচার করছে আমরা কোনো বই পুস্তকও পাইনি, কোনো সভা সেমিনারও পাইনি, কোনো নেতার মুখেও পাইনি। এমনকি কর্মী লেভেলেও কেউ জিয়াবাদ নিয়ে কোনো সময় কোনো এটা আমরা মুজিববাদ নিয়ে আমরা বিভিন্ন ইতিহাসে পড়ছি বা আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখেও অনেক কিছু শুনছি। কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে জিয়াবাদ এই নতুন তত্ত্ব আবিষ্কারক আমার মনে হয় তারাই। আর এটা কি প্রকাশ্যে কোনো দ্বন্দ্বের প্রকাশ দেখতে পাচ্ছেন কিনা? এর মনে হচ্ছে কি তারা বিএনপিকে টার্গেট করছে। আমার কাছে মনে হচ্ছে বিএনপির সবচেয়ে বড় দল, তো যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে স্বাভাবিকভাবে কি হয় জানি না, কিন্তু সকলের ভিতরে একটা বিশ্বাস যে আগামীতে তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারে, আসার সম্ভাবনা বিএনপিরই এজ এ বৃহৎ দল হিসেবে। তো আমার কাছে মনে হচ্ছে ওরা বিএনপিকে একটু বিপর্যস্ত করতে চাচ্ছে, নাস্তানুবোধ করতে চাচ্ছে, যার কারণে ওই বিএনপিকে শুধু টার্গেটটা করতেছে। আপনি একটু দেখেন, আপনি বিএনপি মহাসচিব বিবিসিতে যে সাক্ষাৎকার দিলেন, এর থেকেও খুব ভালো স্পেসিফিক কথা বলছেন কিন্তু জামায়াতের আমির টেলিভিশনে, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা, বরং মহাসচিবের আগে কিন্তু তার বক্তব্য, এবং সে ক্লিয়ারলি বলছে যে আপনার ক্ষমতায় যদি থাকেন, আবার যদি রাজনৈতিক দল গঠন করেন এবং আপনারা যদি নির্বাচনে আসেন, তাহলে দয়া করে সসম্মানে আপনারা কিন্তু ওখানে পদত্যাগ করেন। কিন্তু সেখানে জামায়াতের আমিরকে নিয়ে কিন্তু কোনো বক্তব্য নাই, তাকে নিয়ে কিন্তু ঘায়েল করার কোনো ইঙ্গিত কিন্তু নেই, বা আমরা দেখিও নাই এবং আমরা জানতেও পারিনি। কিন্তু যখন বিএনপি মহাসচিব একটা আন্তর্জাতিক গণমাধ্যমে যখন একটা সাক্ষাৎকার বলছেন যে যদি তারা রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনে অংশগ্রহণ, তাহলে সেক্ষেত্রে তাদেরকে সরকার থেকে চলে আসা বা সরে আসা উচিত। যদি সেটা না হয় তাহলে তো নির্বাচন আবার সেই প্রশ্নবিদ্ধ দলীয় সরকারের অধীনে সেটাই তো হয়ে যাচ্ছে, সেই প্রশ্নবিদ্ধটাই সেই আগের জায়গাটাই আমরা ফেরত যাচ্ছি। তাহলে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বিএনপি বা এই বাংলাদেশের মানুষ এতদিন কেন যুদ্ধটা করলো? তো বিএনপিকে মূলত হচ্ছে বিএনপির মেইন স্টেক হোল্ডার কারণে বিএনপিকে ওরা অ্যাটাক করার একটা আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্য ওদের মেইনলি। সেটা করে ওদের অর্জনটা কি, হয়তো সেটা আলোচনায় থাকার জন্য হতে পারে, কারণ আপনি উপরে ঢিল মারলে তো আওয়াজটা বেশি হবে, আর নিচে মারলে তো বা ছোট জায়গা মারলে তো আওয়াজটা কম হবে। হয়তো আওয়াজ সৃষ্টি করার জন্য হয়তো বিএনপিকে টার্গেট করতে পারে, আমি জানি না, হয়তো এই কৌশলও হতে পারে তাদের। বিএনপি যদি অ্যাটাক করে তাহলে বিএনপি নেতাকর্মীরাও হুমড়ি খেয়ে পড়বে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে সমালোচনা করবে, এটা ভালো একটা রসদ পাবে, তারা আলোচনায় আসবে, আর মিডিয়াগুলো তো ভালো এটা ফোকাস হবে। কিন্তু যদি আপনি বিএনপি এবং জামাত ব্যতীত অন্য কোনো দলের বিরুদ্ধে আপনি বলেন, সেটা কিন্তু আলোচনায় আসবে না, হয়তো আলোচনায় আসার জন্য এটা করতে পারে। শেষ প্রশ্ন আপনার কাছে, উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোকে সরকারকে সাহায্য করা উচিত। আমরা প্রথম থেকে দেখে এসেছি 8 আগস্ট থেকে বিএনপি কিন্তু এই সরকারকে সবসময় সাধুবাদ জানাচ্ছেন, সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করছেন। আর কি সাহায্য করার জন্য এই বার্তাটা তিনি দিলেন, কি সহযোগিতা করতে পারে? দেখুন, আমরা 5ই আগস্টের পরে যে সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হয়েছে, সেই সরকারের আপনি শপথ অনুষ্ঠান থেকে শুরু করে আপনি প্রত্যেকটা স্টেপই দেখবেন রাজনৈতিক প্রত্যেকটা, শুধু বিএনপি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু অংশগ্রহণ আছে এবং তাদের সমর্থনটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। এখন এই অব্যাহতটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু
আপ ডাউন হতে পারে, কিন্তু সেটা কৌশলগত, কিন্তু সেটা মেজর কিছু না। বিএনপির এখন একমাত্র চাওয়াটা হচ্ছে দ্রুত নির্বাচন, দ্রুত সংস্কার ও নির্বাচন। এখন সেই সংস্কারের এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারের জায়গাটায় যারা বেনিফিশিয়ারি, হয়তো তাদের ভিতরে শঙ্কা থাকতে পারে যে আমি যদি দ্রুত সংস্কার করি, দ্রুত নির্বাচন দেই, তাহলে হয়তো আমার এখনকার যে অবস্থান, যে স্ট্যাটাস, হয়তো সেখানে কোনো ঘাটতি হতে পারে। এটা একটা বিষয় হতে পারে। এখন বিএনপি যখনই ওই নির্বাচনের কথা বলে, তখনই তাদের ভিতরে হয়তো সংখ্যাটা জাগতে পারে। আমি হয়তো ক্ষমতা থেকে সরে গেলাম, আমার যে এখন এই বিলাসী জীবন বা আমার যে এই স্ট্যাটাস, আমার যে এই সম্মান, হয়তো সেখানে কোনো জায়গায় ঘাটতি হতে পারে। তো এখন ওই জায়গাটায় হয়তো ওই সংখ্যা দেখে হয়তো অনেকেই, শুধু আমি ছাত্রদেরকেই ইঙ্গিত করতেছি না, এই স্টেক হোল্ডার তো অনেক আছে, গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার তো অনেকে আছে, তাদের অনেকেই কথাই আমি হয়তো বলতে পারি। তারাই তো মনে করতেছে যে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি অন্য একটা রাজনীতি মানে ক্ষমতা হস্তান্তর হলে আমাদের অবস্থানটা কী হতে পারে, ওই সংখ্যা থেকে হয়তো অনেকে নানা রকমের কথা বলতে পারে যে আমাদের কেন সহযোগিতা করতেছে না, আমাদেরকে সংস্কার করতে দিচ্ছে না। নানা ইস্যুতে তারা এই নির্বাচনটাকে একটা প্রলম্বিত করার, মানে দীর্ঘায়িত করার একটা কৌশলের অংশ হিসেবে এই বাগবিতণ্ডা। কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, এটাই আমরা প্রত্যাশা করব। আমরা সেটা প্রত্যাশা করি। আমরা নির্বাচনে আমরা কিন্তু আপনি জানেন কিনা, আমি শেষ মুহূর্তে আমি একটু বলি, আমি ঢাকার ভোটার, আমি কিন্তু নিজেও ভোট দিতে পারিনি। একবার ভোট দিয়েছি মানে সিটি কর্পোরেশন নির্বাচনে, বাট সেখানে হামলার শিকার হয়েছে। ভোট কেন ওই যে অন্য জায়গায় দিলাম, ওই যে বুথের যে ভোট ডাকাত যারা থাকে, আমি একজন সাংবাদিক হিসেবেও আমি কিন্তু আক্রমণের শিকার হয়েছি, কেন আমি ভিন্ন মত জায়গায় আমি ভোট দিলাম। তা আমিও চাই অ্যাজ এ নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমি দ্রুত আমি ভোটের যে অধিকারটা আমি সেটা চাই। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।